তো যাওয়ার পর মানে আমাকে উনি বললেন এই মারা যাওয়ার পর মানে 89 উনি মারা গেলেন। তো আমি বললাম যে আজকে এখানে যদি এটা হতো তাহলে হচ্ছে শোনো, কলকাতায় মারা গিয়েছে বলে এই সম্মানটা পেলেন, আমার বাবা পেয়েছে। আজকে বোম্বেতে যদি মারা যেত এই সম্মানটা পেত না। কেন বললেন আমি এটা বুঝতে পারলাম না। তবে আমার মনে হয় সেটা সেই সময় বলে এটা হয়েছে, আজকে হলে কি হতো আমি জানি না। আচ্ছা, আমাকে এটা উনি বলেছেন। আজকে হলে কলকাতায় কি হতো আমি জানি না। এখন মানে জানি না। এটা আমাকে উনি বলছিলেন। আর আমি আমার তো মানে ধরুন ওই কয়েক 3-4 বছর ওই আমার গান লেখা রেকর্ডিং করেছেন, অমলবাবু সুর করেছিলেন এই সোর্সে। আমি একটা অনুষ্ঠানের জন্য গিয়েছিলাম। আমি একটা জিনিস দেখতে পাই, এটা আজকে কারোর মধ্যে আমি পাবো না, না নেই রাগ নেই। কথা বলছেন তো উনি নিজে কথা বলছেন টাকা পয়সার ব্যাপারে। একটা এইরকম মেনকার সিনেমা একটা চেয়ার ছিল ওই ইয়ে করা আর কি, মানে লোহার চেয়ার, যেটা বসতেন লোহার চেয়ার। তো আমি মালদা ক্লাব টাইগার সোসাইটি নিয়ে গেছি, কত দেবে? আমার দাদা এরকম ওরা বেশি পারবে না এই ব্যাপার, 18,000 টাকা নেবে। আমি বললাম এত পারবে না, যদি একটু কম টম করেন। দাঁড়াও তোমার বৌদির সাথে কথা বলে আসি। গিয়ে কথা বলতে গেলেন 2,000 কম। দুবার উনি উঠে গেলেন, 2-4 কম করলেন। আপনি ভাবা যাবে সবচেয়ে বড় কথা, এটা দেখলে আমার বাড়িতে রয়েছে, আমি বাঁধিয়ে রেখেছি, এটা আমার একটা পোস্টও আছে। তো আমি একটা চিঠি নিয়ে গেছিলাম, আমার দাদা যদি এরকম মালদার এই ব্যাপারে আমি একটা অনুষ্ঠান করছি, এরকম দুস্থিতির ব্যাপারে যদি আপনি একটা লিখে দেন এখানে। আমার লেখা যেমন একটা চিঠি আপনাকে লিখলাম, নিচে তো আমার সই করবো, কে লিখছে মানে আমি সই করছি, হয়তো মমতা সম্পর্কে আমি চিঠি লিখছি, সিগনেচারটা আমার থাকবে। তো আমি সিগনেচার করে হেমন্ত বাবুকে দিচ্ছি যে আপনি যদি একটা সই করে দেন যে এই ব্যাপারে আপনার সম্মতি বা ব্যাপার। উনি করলেন কি, আমার সইয়ের ওপরে ওনার সইটা করলেন। চিঠিটা কিন্তু ওনাকে দেওয়া, উনি ভালো করে পড়লেন না, দেখলেন না, কোনো কিছু না, সাপ আছে না ব্যাং আছে, একে করবে। আমি চিঠিটা রেখে দিয়েছি। এনারা এইরকম মানুষ, অদ্ভুত অদ্ভুত ব্যাপার। তারপরে দেখুন এই যে মৃণাল বাবুর, আমার একটা শোনা কথা, আমাকে অমলদা বলছিলেন, সত্যি মিথ্যা আমি জানি না, মৃণাল সেনের অবস্থাটা একটু খারাপের দিকে ছিল, মানে ছবি টবি নেই, যেমন সত্যি বাবু পথের পাঁচালীটা অনেক কষ্টে করেছেন, বিধানবাবু হেল্প করেছিলেন, বিধানচন্দ্র রায়। তখন হেমন্ত মুখার্জি ছবি প্রডিউস করলেন নীল আকাশের নিচে, 1958 সাল। এত পরিচালক ছিল, এত কিছু ছিল, উনি কিন্তু ওনাকে চয়েস করেন। এবং আমি এটা অমলদা বলছিলেন যে ওনার খুব ভালো রিলেশন ছিল, এবং উনিও চাইছিলেন যে ওনার আর একটা, কারণ ছবির প্রডিউসারের ব্যাপার ট্যাপার ছিল, এটা হেমন্তদা নিজে প্রডিউস করেছিলেন। এবং নীল আকাশের নিচে গানগুলো খুব হিট ছিল, খুব হিট ছিল। তো এগুলো একটা কিন্তু এগুলো দেখা যায় না এখন, এগুলো একটা দেখা যায় না। সেই যে বলছি সব হারিয়ে যাচ্ছে, সুতরাং। আচ্ছা দিদি ভাই, আপনি তো অনেক কিছু পেলেন, আপনার বাবা মা, তারপরে পণ্ডিত রবিশঙ্কর, কোনো কিছু কি মনে হয় যে এটা আমার পাইনি, একটা আক্ষেপ বা দুঃখ বা কিছু এরকম? না, আমি যা পেয়েছি আমার মনে হয় আমি উপরি পেয়েছি, উপছে দিয়েছেন, আক্ষেপ একেবারেই নেই। কিন্তু আরো কিছু তো আপনার মানে পাওয়া উচিত ছিল, যেভাবে আপনি পারফরমেন্স আপনার ছিল। না 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 না, আমি আপনাকে বলি, আপনার হয়তো মনে নেই, আপনি নিজে করেছেন, এত আপনি মনেও রাখতে পারেন। আমার কাছে লেখা আছে, শুধু মৃগয়া না, আমরা মৃগয়া বলছি তাই, খারিজ খারিজ হয়েছিল আপনার 90, প্রজাপতি তো এখন, তার আগে গৃহযুদ্ধ, গণশত্রু, এই যে পর পর, মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। আমার নিজের ধারণা, যেমন তরুণ মজুমদার যখন দাদার কীর্তি করেছিলেন, দাদার কীর্তিতে একটা হিরো তাপস পাল, পুরো ছবিতে তার মুখে কথা মাত্র 4 থেকে 5টা ডায়লগ, কিন্তু ওই ছবিতেই তাপস পাল বিখ্যাত। ওই ছবিটা থেকে একটা অন্যরকম তার ব্যাপার। তো বেশি ডায়লগের কিন্তু দরকার নেই, আপনি যে পুরো ছবি ধরে নাচা গাওয়া ডায়লগগুলো তা নয়। তো আপনার ক্ষেত্রেও কিন্তু দেখা যায় এই যে আপনার যে এই রোলগুলো ছিল, সেই রোলগুলো কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা